হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে ডিসকাস করব বর্ধমান ইউনিভার্সিটির যে কাউন্সিলিং প্রসেস, 3 ইয়ার এলএলবি এন্ট্রান্সের যে কাউন্সিলিং প্রসেস, কিভাবে কাউন্সিলিং হয় সেইটা নিয়ে। তো এখানে প্রথমেই দেয়া আছে নোটিশের ডেটটা, তারপর হচ্ছে ইনস্ট্রাকশন ফর কাউন্সিলিং ফেজ 1 ফর অ্যাডমিশন টু 3 ইয়ার এলএলবি অনার্স কোর্স অফ স্টাডিজ ফর দ্য সেশন অফ 24-26 বিসিআই সেশন 23-24। এবার কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে। ইনস্ট্রাকশান অনুযায়ী আমাদের এখানে 5টা কলেজ আছে: ক্যাম্পাস, মহসিন কলেজ, বেঙ্গল ল কলেজ, জর্জ আর অ্যামেক্স। তো এবার 27-11 আর 28-11 এই দুটো ডেটে কাউন্সিলিং হবে। এখানে দেওয়া আছে রিপোর্টিং টাইম, কাউন্সিলিং টাইম। তোমরা রিপোর্টিং টাইমটাই ধরে নিয়ে চলবে, কাউন্সিলিং টাইমটা বাদ দাও। তো 11টার সময় দেখছো লেখা আছে এই র্যাঙ্কগুলোকে 11টায় ডেকেছে। 1টার সময় এদেরকে ডেকেছে 151 থেকে 300, 3টের সময় 301 থেকে 450। তার মানে প্রথম দিন আমরা যা দেখতে পাচ্ছি, আমি রিজার্ভেশনগুলোতে যাচ্ছি না, প্রথম দিন আমরা যা দেখতে পাচ্ছি ওই 301 থেকে 450 এদের ডেকেছে। এরপরে 28 তারিখে বাকিদের ডেকেছে, মানে 451 থেকে 1000 পর্যন্ত পরের দিনই ডেকে নিয়েছে ওরা। তার মানে আমরা এটা শিওর হয়ে গেলাম যে দুটো কাউন্সিলিংয়েই 27 আর 28 এই পরপর দুটো ডেটে যে কাউন্সিলিং হবে না, এতেই তোমরা বুঝে যাবে যে আমরা কোন কলেজগুলোতে পাবো। এরপরে যদি সিট খালি যায় তখন ইউনিভার্সিটি সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং করায়। আচ্ছা, কোথায় হবে এটা? কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হল, 3rd ফ্লোরে, কম্পোজিট আর্টস বিল্ডিং, গোলাপবাগ, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। তাহলে এই বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসে গেলে, সেখানে যাওয়ার পরে তুমি জিজ্ঞেস করবে কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হলটা কোথায়, দেখিয়ে দেবে। তো সেখানে চলে গেলে সেখানেই হবে। আচ্ছা, এবার ক্যান্ডিডেটদেরকে কিছু ইনস্ট্রাকশান দিচ্ছে যে প্রভিশনাল 1 নম্বরে, প্রভিশনাল অ্যাডমিশন শ্যাল বি মেড স্ট্রিক্টলি বেসড অন মেরিট। তো পুরোটাই মেরিটে হয়েছে। দ্য প্রভিশনাল মেরিট লিস্ট ইজ আ সিস্টেম জেনারেটেড লিস্ট উইদাউট অ্যাকচুয়াল ডকুমেন্ট ভেরিফিকেশন। Candidate are therefore requested to verify their eligibility in accordance with the criteria as prescribed in the information brochure of 3-year LLB admission 24-26 published on the university website. তো ক্যান্ডিডেটকে বলছে একবার ভেরিফাই করে নাও যে কি এলিজিবিলিটি দরকার হয়, যদি না জানো একবার ভেরিফাই করে নাও। আচ্ছা, 3 বলছে যে সমস্ত অ্যাডমিশনগুলো প্রভিশনাল। যে একটা ক্যান্ডিডেট পেমেন্ট করে দিয়েছে তার মানেই কিন্তু এটা নয়, বা অ্যাডমিশন ফিস দিয়ে দিয়েছে তার মানেই কিন্তু এটা নয় যে তার কনফার্মেশন হয়ে গেছে, অ্যাডমিশনটা কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, আনলেস দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ইজ চেকড। তাহলে ক্যান্ডিডেটের এলিজিবিলিটিটা কিন্তু চেক করা হবে। এবং অরিজিনাল যে ক্রিডেন্সিয়াল এগুলো যদি তোমার যদি দেখে যে ঠিকঠাক নয় তাহলে কিন্তু বাদ দিয়ে দেবে। ওই জন্য অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশনের সময়, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এগুলোকে চেক করা হবে। In case candidate does not fulfill the eligibility and merit criteria, he is requested not to proceed with the subsequent steps since it is likely that the admission will not be confirmed. তাহলে এলিজিবিলিটি, মেরিট ক্রাইটেরিয়া এগুলো সব ফুলফিল করতে হবে। অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট উইল বি কনফার্মড অনলি আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন আর আফটার পেমেন্ট অফ ফিজ। তাহলে তোমার অ্যাডমিশনটা তখনই কনফার্ম হবে যখন তুমি ফিজটা পেমেন্ট করে দেবে আর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, তখনই ধরা হবে যে তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়েছে। তারপরে কাউন্সিলিংয়ের সময় ক্যান্ডিডেটদেরকে সমস্ত অ্যাকাডেমিক এবং আদার ক্রিডেন্সিয়ালগুলোকে নিয়ে যেতে বলা হচ্ছে। তাহলে আমি কিন্তু বারবার বলছি, কাউন্সিলিংয়ের দিন সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে, যা ডকুমেন্ট তোমার আছে টু মাধ্যমিক থেকে একদম হায়ার স্টাডি অবধি যা করেছো সে অরিজিনাল ডকুমেন্টটা কিন্তু ক্যারি করবে সবাই। আচ্ছা, ইউনিভার্সিটির ওই ইউনিভার্সিটি রিজার্ভ দ্য রাইট টু রেকটিফাই লিস্ট অফ দ্য সিলেক্টেড অ্যাডমিশন। ঠিক আছে, যদি বোঝে যে ওদের লিস্টে কিছু গণ্ডগোল ছিল তাহলে রেকটিফাই করে নিতে পারবে ইউনিভার্সিটি। এটা ইউনিভার্সিটির রাইট ওনাদের দেয়া আছে। আচ্ছা, অ্যাজ পার দ্য ডাইরেক্টিভ অফ অনারেবল সুপ্রিম কোর্ট, এটা তো বললাম। হ্যাঁ, যদি র্যাগিং করে কেউ তার এগেনস্টে ইউনিভার্সিটি কিন্তু ব্যবস্থা নেবে।
র্যাগিং করা যাবে না। তারপরে 9 বলছে সিটস রিমেনিং ভ্যাকেন্ট আফটার দ্য এক্সপায়ারি অফ পেমেন্টও, যেটা আমি বললাম যে যদি সিট কিছু খালি থাকে তার জন্য ফেজ 2 এর কাউন্সিলিংটা হবে। ক্যাম্পাসে ভর্তি হতে গেলে তোমাকে 3,485 টাকা দিতে হবে। ক্যান্ডিডেট হু উইল বি প্রভিশনালি সিলেক্টেড ফর বিইউ ক্যাম্পাস হ্যাভ টু পে রুপিস 3,485 অনলি। ঠিক আছে, এসবিআই কালেক্ট দিয়ে ওই 27/11/24 থেকে 2/12/24 মধ্যে তোমাকে ওই 3,485 টাকা কিন্তু পে করে দিতে হবে। এখানে লিঙ্ক দেওয়া আছে একটা, এই লিঙ্ক দিয়ে ঢুকে এটাকে পে করে দিতে হবে। কত থেকে কত দেখো, ডেট দিয়েছে 27/11 থেকে 2/12। মানে ধরো কেউ ক্যাম্পাসে সিলেক্ট হলো, ক্যাম্পাসে সিলেক্ট হওয়ার পরে ক্যাম্পাস তাকে সময় দেবে, বা বলা যেতে পারে ইউনিভার্সিটি তাকে সময় দেবে যে 27/11 থেকে 2/12 পর্যন্ত সময় আছে তোমার হাতে, তুমি টাকাটা ভাই পে করে দাও, 3,485 টাকা পে করে দাও, এবং সেই রিসিপ্ট নিয়ে অন্যান্য সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তুমি ক্যাম্পাসে চলে যাবে। ওটা ডেট দেবে, ওর ক্যাম্পাস বলে দেবে সেটা। আচ্ছা, যারা মহসিনে অ্যাডমিশান পাবে, মানে মহসিনে সিলেক্ট হবে, তাদের ক্ষেত্রে এই 2/12-তে যেতে হবে, তাদের 2/12/24 তাদেরকে যেতে হবে। এবং যেটা ফিজ আর কি, কত টাকা ফিজ দিতে হবে সেটা মহসিন জানিয়ে দেবে, যে কত টাকা তোমাদের ফিজ পেমেন্ট করতে হবে, কিভাবে করতে হবে সেটা মহসিন জানিয়ে দেবে। সেটা এই গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশনে তোমরা ওই 2/12-তে যেতে পারবে। আচ্ছা, যারা এই বেঙ্গল ল কলেজ, অ্যামেক্সে আর জর্জে সিলেক্ট হবে, তাদেরকে কিন্তু 6,000 টাকা দিতে হবে সিট বুকিং করার জন্য। অন দ্যাট কলেজ অন দ্য ডেট অফ কাউন্সিলিং, তাহলে কাউন্সিলিংয়ের দিনই কিন্তু তোমাকে দিতে হবে। দেখো লিখে দিয়েছে, অ্যাজ আ টোকেন পেমেন্ট অফ ফিস ফর সিট বুকিং অন দ্যাট কলেজ অন দ্য ডেট অফ কাউন্সিলিং টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কনসার্ন কলেজ অ্যান্ড ল্যাটার অন দে হ্যাভ টু টেক অ্যাডমিশন বাই প্রোভাইডিং আদার অ্যাডমিশন ফিস অ্যাজ দ্য রেসপেক্টিভ কলেজেস। 2/12/24, তাই 2/12/24 কিন্তু টাকা পয়সা তোমাদেরকে পে করে দিতে হবে 6,000 টাকা। আচ্ছা, কাউন্সিলিংয়ের সময়ই কিন্তু 6,000 টাকা দিয়ে দিতে হবে। বাকি এই যে 2/12/24 ডেটটা দিয়েছে, 2/12/24 ডেটের মধ্যে তোমাকে কলেজে গিয়ে আদার যে ফিজ আছে সেইগুলো পে করতে হবে। আচ্ছা, বলছে অপশান ফর সেন্টার অফ লার্নিং ওয়ান এক্সারসাইজড ক্যান নট বি চেঞ্জড। যদি একটা সেন্টার চুজ করে নাও, সেটা চেঞ্জ করা যাবে না, কিন্তু যদি তোমার কাছে চান্স অফ আপগ্রেডেশন থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। আনলেস দে গেট দ্য চান্স অফ আপগ্রেডেশন এগেনস্ট এনি ভ্যাকেন্সি ক্রিয়েটেড ল্যাটার অন। ঠিক আছে, আপগ্রেডেশনের একটা সুযোগ দেয় ইউনিভার্সিটি, সেটা ওখানে গেলে জানতে পারবে, কিন্তু ওই সেন্টার অফ লার্নিংটা কিন্তু চেঞ্জ হয় না। In case a candidate is unable to attend the counseling, he or she should send his authorized representative for this session. যদি সে নিজে না আসতে পারে, সে তার কোনো রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে, তো লিগাল রিপ্রেজেন্টেটিভ আমরা করতে পারি, কাউকে সিলেক্ট করতে পারি, তার নির্দিষ্ট প্রসিজার আছে, সেইভাবে কাউকে পাঠিয়ে দিতে পারে। মানে এমন না আমি যেতে পারলাম না, আমার দাদাকে বাবাকে পাঠিয়ে দিলাম, যা তুই চলে যা, ওরম হয় না। লিগাল রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করা যায়, ঠিক আছে, বানানো হয় আর কি, কাউকে আমরা বানাতে পারি, তো সে করতে পারে। আচ্ছা, 13তে বলছে নন পেমেন্ট অফ অ্যাডমিশন ফিস বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল অ্যামাউন্ট টু ক্যান্সেলেশন অফিসার ক্যান্ডিডেচার ইন সাচ কন্টেক্স। তাহলে তুমি একটা কলেজে সিলেক্ট হলে, ধরো ক্যাম্পাসে হলে, ক্যাম্পাসের ফিসটা তো দেখালাম, সেই টাকাটা ধরো তুমি পে করলে না, বা মহসিনে সিলেক্ট হলে মহসিনের টাকাটা পে করলে না, তাহলে কিন্তু ধরে নেওয়া হবে তুমি, তোমার ক্যান্ডিডেচারটা চলে গেল। তাহলে যে কলেজের যা রুলস আছে সেই টাকাটা কিন্তু পে করে দিতে হবে। পে করে রিসিপ্টটা নিয়ে এবার তুমি কলেজে যাবে, এবার কলেজের যা প্রসিজার আছে কলেজ সেটা করিয়ে নেবে। সিট কিন্তু মেরিটেড বেসিসে হচ্ছে। 14 নম্বরটা বলছি, জাস্ট পার্টিসিপেশন ইন দ্য কাউন্সিলিং অর মেয়ার নোটিফিকেশন ফর অ্যাটেন্ডিং কাউন্সিলিং ডু নট এনশিওর সিটস ফর দ্য ক্যান্ডিডেট অ্যাজ নাম্বার অফ সিটস আর লেস দ্যান নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, মানে সিট কিন্তু লিমিটেড, তোমাকে ইউনিভার্সিটি দেখেছে মানে তুমি যেন ভেবো না যে আমার হয়ে যাবেই। মানে ধরো যাদের 500 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক, তাদের ক্ষেত্রে বিভিন্ন কলেজ পাওয়ার পসিবিলিটিটা একটু কম। এবার ধরো কোনো ক্যান্ডিডেট বললো আমাকে তো ইউনিভার্সিটি ডেকেছিল, আমার 600 কি 700 র্যাঙ্ক, তাহলে বোধহয় আমার সিলেকশন হয়ে গেছে, এটা কিন্তু ভাবতে বারণ করছে। সমস্ত রাইট রিজার্ভ করা আছে, এটাই বলছে।
আচ্ছা, ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের 3/12 থেকে, ঠিক আছে? তো খুব ভালো খবর এটা তোমাদের কাছে যে 3/12 থেকেই তোমরা ক্লাস করতে যেতে পারবে, এতে কোনো অসুবিধে নেই। তোমাদের অ্যাডমিশনটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই কিন্তু কনফার্ম হবে। তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা দেখো 3/12 থেকে 4/12-র মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আমি বারবার বলবো, যেদিন কাউন্সিলিংয়ে যাচ্ছ সেদিন সব ডকুমেন্ট নিয়ে যাবে, যেদিন কলেজগুলোতে তুমি ট্রাভেল করছো, ওই ফিস পেমেন্ট করছো, তখনও ডকুমেন্টগুলো নিয়ে যাবে। একটু যত্ন করে ক্যারি করো যেন কোনো অসুবিধে না হয় ডকুমেন্টগুলো। আচ্ছা, এই গভর্নমেন্ট অর্ডারে ওই যে তোমার ওই SC/ST রিজার্ভেশন আছে সেটাই লিখেছে এখানে। ক্যাম্পাসে দেখো ইউআর সিট, আমি কিন্তু রিজার্ভেশনটা ধরে বলবো না, ইউআর সিট 34টা আর আনরিজার্ভড হচ্ছে 71টা, ঠিক আছে? এইভাবে সিটগুলো সব দেওয়া আছে। আমি অলরেডি এই সিটের স্ট্রাকচারটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি আমার ইউটিউবে, সেই ভিডিওটা একটুখানি গিয়ে দেখো, ঠিক আছে? বাকি সবই বলে দিলাম, আর একবার পুরো মানে কনক্লুড করে দিচ্ছি যে ওখানে যাওয়ার পরে তুমি একটা সেন্টার চুজ করে নিলে, চুজ করে নেওয়ার পরে সেই সেন্টারের কিছু টাকা আছে। প্রাইভেটের ক্ষেত্রে তোমাকে 6,000 টাকা ইনস্ট্যান্ট ওখানে দিয়ে দিতে হবে, আর গভর্নমেন্টের ক্ষেত্রে ওই ক্যাম্পাসে হলে 3.5 মতো, আর মহসিনে হলে ওই 1000-এর মধ্যেই ওরা একটা ফিজ নেয়। সেই টাকাটা ওদের ওয়েবসাইটের লিঙ্ক দেবে, সেই লিঙ্কে ঢুকে করে দিতে হবে, সেটা বুঝে যাবে তোমরা, ওটা নিয়ে ভাববারও তো কিছু নেই। তারপরে একদিন ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট দেবে, সবাই দেবে, যে সব কলেজগুলোই দেবে। তো সেই দিন ওই কলেজে গিয়ে সব ডকুমেন্টগুলো ভেরিফাই করিয়ে নেবে, তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো। আবার ধরো ইউনিভার্সিটিতে যেদিন কাউন্সিলিংয়ে যাচ্ছ সেদিনও হয়তো দেখতে চাইতে পারে যে দেখি তোমার গ্র্যাজুয়েশনের ইয়েটা দেখি, রেজাল্টটা দেখি, বলতেই পারে, তো ক্যারি করতে হবে, ঠিক আছে? তো এই গেল প্রসিজার। কিছু যদি প্রশ্ন মনের মধ্যে আসে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবে, ইউটিউবে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।